আরো অনেকেই আমাদের দেশে, আমার যে একটা ভাবির প্রতিবেদন, আমার ভাইয়ের প্রতিবেদন, আমার ফুপুর প্রতিবেদন করছে, সেই ভাবির হাজবেন্ড ছিল তখন বেঁচে ছিল। তো সেই ভাবি, আমার সেই ভাই আমাকে অনেক যথেষ্ট হেল্প করেছে, ঠিক আছে। তো এই ভাবি এই ভাই অনেকের কাছে গেছে। আমার ভাবি একটা বাসায় কাজ করে, সেই বাসার ম্যাডাম মানে এমপি আসি, তো ওনার কাছে গেছে, যাওয়ার পরে এগুলো সব কিছু সমাধান করার পরে অনেকে বলছে যে ওই মেয়েটাকে প্রেশার দিবেন না, ও নিজেই তো কষ্টে কষ্টে শেষ হয়ে যেতেছে, তো ও এতগুলো টাকা কোথা থেকে দিবে। পরে যারা রিস্কা তারা বলছে ঠিক আছে ওকে প্রেশার দিব না, ওর যে হাজবেন্ড তার ঠিকানা মতন আমরা সব সব অ্যাড্রেস দেন, তাহলে আমি ওখানে যাব, যাওয়ার পরে ওখান থেকে আমরা টাকা উদ্ধার করব। তো ওখানে গিয়েছে, টাকা পয়সা কিভাবে উদ্ধার করেছে কি করেছে আমি জানি না। এরপর থেকে আর আমার স্বামীর সাথে কোনো যোগাযোগ নাই আমার। তারপরও আমি আশায় ছিলাম যে আমার স্বামী আসবে, আমার মেয়েকে ভালোবাসবে, ঠিক আছে, কিন্তু সেটা কোনোদিন আর হলো না, দুর্ভাগ্য হয়ে গেছে। তারপর যোগাযোগ করতাম। মানে আপনার লাইফে হলো 3 মাস সংসারের ভিতরে হলো যে এই ধরনের চুরিগুলা আপনার চোখে ধরা পড়ে। ধরেছে, হ্যাঁ। এছাড়া আর কি আপনি শুনেছেন? তার পিছনের তার ব্যাকগ্রাউন্ডটাও কি পিছনেও এমন আমি খারাপ অনেক ছিল? কিছু শুনেছি। যখন তার বাড়িতে আমি গিয়েছি বউ হয়ে, অনেকে আমার কাছে বলতো, তার পাড়াপড়শি বলতো যে আপনি যাকে বিয়ে করেছেন আপনি জীবনে সুখ হবে না, সে একটা খারাপ চরিত্র, তার ভাবির সাথে ওকে কত কিছু নাকি করতো, এগুলা বলতো। তখন আমি পাত্তা দিতাম না। যাই হোক, আমি তো তার সাথে বিয়ে হয়ে গেছে, এখন তো আমি তাকে ছেড়েও যেতে পারবো না, ঠিক আছে। মানুষে আমাকে সমাজে খারাপ বলবে, আমি তো এখন তার সাথে, আমার বাবা বলেছে তোমার তো বিয়ে হয়েছে, এখন যদি তুমি চলে আসো তাহলে তো আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে। তাই অনেক কষ্ট মষ্ট করে আমার স্বামীর বাসায় থাকার পরেও আমি 3 মাসের সময়, অনেকে যখন আসে আমার স্বামীকে টাকা চাইতো, আমি মানে মানুষের বাড়ি এসে তা শাড়ি দিয়ে যায় শাড়ির কাজ করার জন্য, আমি সেগুলো কাজ পারি, আমি সেগুলো কাজ করতাম। একটা শাড়ি যখন আমার বাচ্চা পেটে ছিল, রাত দিনের পর দিন রাতের পর রাত সজাগ থাকতাম, এগুলোর কাজ করতাম। তখন রমজান মাসও ছিল। তারপর আমি সেই রমজান মাসে দুটো সেহরির সময় খেতে পারতাম, তাহলে ইফতারের সময় খেতে পারতাম না। আমি আমার শাশুড়ির নামে খারাপ বলবো না, সে একটা মা, আমিও একটা মা হয়েছি, ঠিক আছে। সে আমার জন্য যথেষ্ট করছে, আমার শাশুড়ি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, কিন্তু আমার স্বামী সেই মর্যাদা দেয় নাই, ঠিক আছে। আপনার ননদ বা দেবর কয়জন ছিল? আমার ননদ ছিল 3 জন, বাট আমার শাশুড়িও অনেক কষ্টে ছিল। আমার শ্বশুর নাই, আমার শাশুড়ির চারটা ছেলে, চারটা ছেলের মধ্যে 2টা ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে, আর একটা ছেলে, বড় ছেলেটা আমার শাশুড়িকে খাবার দিত। আর আমার স্বামী 3 নাম্বার ছিল, আমার স্বামীর পরে আরেকটা দেবর ছিল, সে কাজ করতো, সে ওয়ার্কশপে কাজ করতো, প্রতি সপ্তাহে টাকা আনতো। আর তার পিছনে আমিও কাজ করতাম, বাজারে যে শপিং ব্যাগগুলো চলে সেগুলো ব্যাগ কাজ করতাম, 2 টাকা 3 টাকা করে পাইতাম। তো সারাদিন কাজ করলে ধরেন পাইতাম, মানে 1000 মানে ব্যাগ তৈরি করতে পারতাম। তো এটা আমার একটা কাগজে লিস্ট করা থাকতো, এটা মাস শেষে টাকা দিত। এরকম করে কাজ করেও আমি 1 মাস কাজ কারখানায় কাজ করতেন? না, কাজ কারখানা না, বাসায় এসে দিয়ে যেত, যে লোকটার শপিং ব্যাগগুলা সেই লোকটা এসে দিয়ে যেত, বাসায় দিয়ে যেত। তো এগুলা সারাদিনই এগুলার কাজ এগুলা কি করতাম। সেলাই মেশিনের কাজ করতেন? না না, সেলাই মেশিন না, এটা একটা মেশিনে দিয়ে যেত, সেই মেশিন দিয়ে ফোটা করতাম। আর প্রথম তৈরি করতাম ব্যাগ, সুজা একটা কাগজ দিয়ে যেত, সেটা দিয়ে আঠা দিয়ে যেত, একটা বালতি করে আঠা দিয়ে যেত, সেটা দিয়ে আগে এই ব্যাগগুলো তৈরি করতাম, রোদে শুকাইতাম, তারপর একটা মেশিনের সাহায্যে ব্যাগগুলা ফুটো করতাম, সুতা থাকতো, এগুলা আবার সুতা লাগে, সেই সুতোগুলা গিট দিতাম। এভাবে সারাদিনে প্রায় 1000 ব্যাগ 1500 ব্যাগ করতে পারতাম। মানে এক একটা ব্যাগের মানে কোয়ালিটি বুঝে তার একটা দাম থাকতো, মানে এমন তো আছে কম কোয়ালিটি আছে, ভালো কোয়ালিটি আছে, বাট ভালো যেটা কোয়ালিটি সেটাই করতাম, 2 টাকা বেশি পাইতাম। সেভাবে সারা মাস করার পরে আমি তো মানে যে লোকটা আমাকে দিয়েছে তার বাড়িটা অনেক দূরে, আমার শাশুড়ির মাধ্যমে আমি তাকে লিস্টগুলো আমার শাশুড়িকে দিতাম। এভাবে সব হিসাব হওয়ার পরে, সারা মাসে হিসাব হওয়ার পরে ভালো টাকায় পাইতাম, 10-12 হাজার টাকার মতন পাইতাম। কিন্তু সেই টাকা আমার হাতে আমি কখনো হাতায় দেখি নাই। সে টাকা ঘরে আনার আগে মানুষকে দিয়ে দিতে হইতো স্বামীর কারণে। মানে সেটা হলো আপনি দিয়ে দিতে হয়তো একটাই কারণ, সেটা হলো আপনার অভাবের কারণে হলো টোটাল টাকাটা আমার স্বামী, সংসারে যতটুকু লাগতো কিন্তু বাকিটা আপনার স্বামীর হাতে দিতেন। স্বামীর হাতে দিতাম না, এটা কি গ্রামে থাকতে? গ্রামে থাকতে, মানে আমার শ্বশুর বাড়ির থাকতে, তো স্বামীর হাতে দিতাম না, আমার এই যে আপনার শাশুড়ি। স্বামী এভাবে চুরি করতো বা এই ধরনের ঘটনাগুলো করতো, রিক্সা চুরি হতো, তা আপনার শ্বশুর শাশুড়িকে, শ্বশুর তো নাই, শাশুড়িকে জানান নাই? শাশুড়ি জানে, শাশুড়ি জানলেও শাশুড়ি মানুষের কাছে মুখ দেখাইতো না। ও যখন বাসায় আসতো ওকে বাজে কথা বলতো, থাপ্পড় দিত, এটা কেন করেছে, আমাদের কি কোনো মান সম্মান নাই, গরিব হয়েছে দিকে কোনো সম্মান নাই, তোর কারণে কি সমাজে মুখ দেখাইতে পারবো না। তো চিল্লাচিল্লি করে মাকেও গালিগালাজ করে ঘর থেকে বের হয়ে যেত। আর মানে যতবার এসতো আমাকে লাত্তি চড়তো, মারতোই, আমি সেটাকে
ই করতাম না, যাক সেটাই আমার মনে কপালে সুখ ছিল, এটাই। তো আমার শাশুড়ি প্রতিবাদ, তুই এই মেয়েটার মানুষ কেন কিসের জন্য, তোকে কি করেছে? বলে তুমি কথা বলবে না, ওকে মারবই, ও আমার সাথে কি করে, ও মানুষে যেটা বলে সেটাই ও বিশ্বাস করে। তো আমার শাশুড়ি বলতে বিশ্বাস করবো নাকি, আমি নিজেই তো বিশ্বাস করি, আর তুই এটা করো দেখে তো মানুষে বলে, মানুষ কি তোর কি কিছু লাগে, মানুষ কি এতই খারাপ যে তোর নামে বাজে কথা বলবে, তুই এসব করস কিসের জন্য? তো এই যে চোরের মানে বিষয়টা হলো আপনাদের যখন আশেপাশের লোকজন বলতো না আপনাকে যে চোরের বউ বা এই ধরনের কিছু, এই ধরনের কোনো বলতো, কথা? আমাকে এসব বলতো, আমার খুব লজ্জা হতো। আমি দুজন মানুষ যদি একসাথে দাঁড়াতে তো আমি সাথে সাথে গিয়ে কথা বলতাম না। মানে এই 3 মাস মনে করতাম যে আমি জেলখানার মধ্যে বন্দি ছিলাম, ঠিক আচ্ছা, আছে। এই 3 মাস পর আপনি ঢাকা আসেন, ঢাকার বিষয়গুলো আপনি তো বললেন, কিন্তু তাকে ডিভোর্স দিলেন কেন? ডিভোর্স দিয়েছি এই জন্যই, মানে একটু পাগলা টাইপেরও ছিল, পাগলা টাইপের, মানে যে স্বামী স্ত্রীর যে একটা রিলেশন, সেটাও সে কারো কাছে, মানে যে কোনো মার কাছে হোক অথবা বোনের কাছে হোক, বোন জামার কাছে হোক, সবার কাছে এটা শেয়ার করতো। মানে এটা যখন আমি তাকে এখানে এনেছিলাম, বাট সিলেট থেকে এনেছিলাম যখন, তখন যখন এগুলো হইতো, সে আমাকে মারছিল, দেখেন আমার একটা হাতের মাঝে বটি দিয়ে কেটে ফেলছিল, এখানে প্রায় অলরেডি 7টা সিঁড়ি লাগছিল, ঠিক আছে। এটা, সেটা আমার স্বামী ছিল, এরকম স্বামী ছিল, এই যে। তার মানে হলো আপনাকে মানে হলো আঘাত করতে, সেই আঘাতের চিহ্নটা আপনি দেখালেন। তো এই এরপরে আপনি তাকে ডিভোর্স দেন? এরপরেও ডিভোর্স দেই নাই, তারপরেও আমি তার কাছে আশায় ছিলাম। আমি তাকে ডিভোর্স দিয়েছি অলরেডি, বেশি দিন হয় নাই, তারপরেও আশায় ছিলাম সে যেন ভালো হয়। পরে শুনতে পেয়েছি সে বিয়ে করেছে, কি করেছে, তারপরে সেই আশা ছেড়ে দিয়ে আমি বলছি ওকে ফাইন, আপনি যখন বিয়েই করেছেন তাহলে তো আমার কোনো প্রয়োজন নেই, যেখানে আমার প্রয়োজন নেই, আমার মেয়ের প্রয়োজন নেই, আমি অসুখে থাকি, আপনি নিজে সুখে থাকেন। তাই বাধ্য হয়ে পরে আমি কোর্টে গিয়ে তাকে ডিভোর্স দেই। সেই ডিভোর্সের কাগজেও তার বাড়িতে পৌঁছাইছে, পৌঁছানোর পরে সে ওই কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছে, বলে আমি এটা বিশ্বাস করি না। তারপরে আমার কাছে আরেকটা রেখেছি কাগজ, তার যেখান থেকে আমার কোর্ট থেকে ডিভোর্স হয়েছে, ওরা আমাকে সাহস জুগিয়েছে যে নেক্সট টাইম যদি ওই ছেলে তোমাকে কোনো ডিস্টার্ব করে আমাদেরকে সেটা জানাবা, সার পরিবর্তে নামদাতে সেটা দেখে নিব। তো এটা তারপরে আমি ওকে বলা হয়েছে যে আমাকে এরকম ডিস্টার্ব করলে আমাকে বলেছে ওরা ই করতে, এর পরিবর্তে আর ও আমাকে ডিস্টার্ব করে না। এরপর থেকে এই পর্যন্ত আজকে আমার মেয়েটার বয়স 5 বছর, এখনো পর্যন্ত 10টা টাকা দিয়ে সে হেল্প করে না, যে হাজারো তো সে আমার মেয়ে, আমি তাকে একটু দেখতে যাই, সেটাও সে করে না, করে না? না, করে না। আপনার সন্তান আপনার মানে হলো তার বাবাকে খুঁজে না? সে তো জন্মের পর থেকে তাকে দেখেই নাই। এখানে যখন ছিল 5 মাসের বয়সে, যখন সে একটা অচেনা মানুষ, একটা শিশু বাচ্চা যার কাছে ভালোবাসা পায়, তার কাছেই কিন্তু বেশি যায়, ঠিক আছে। 5 মাসের বয়সে যখন তো যথেষ্ট সে হাসি খুশি দিত, অথবা মানুষ চিনতেও, যে সে কার কুলে গেলে ই করিত, হঠাৎ করে তাকে দেখলে মানে চোখ বন্ধ করে চিৎকার করতো, কান্না করতো, তার কুলে যেত না। আমার মেয়ের জন্য তো একটা দোকান থেকে 10 টাকার জিনিস আনতাম, সে নিজে, আমার মেয়েকে খাওয়াবো দূরের কথা, সে নিজে এটা খেয়ে ফেলতো। দর্শক, আমরা কি বলবো আসলে, এমন অবস্থানে আপনারা শুনলেন যে তার স্বামীকে, প্রথম স্বামীকে সে কিভাবে ডিভোর্স দেয়। আমরা তার পরবর্তীতে বিষয়গুলো জানবো, তার এর পরের বিষয়গুলো কি হয়েছে, সেই বিষয়গুলো আমরা থাকবে আমাদের তৃতীয় প্রতিবেদনে। দর্শক, আমরা একটা বিষয় জানি যে আসলে বোন, আপনার এরপর যে বিষয়গুলো রয়েছে সেটা আসলে কি ছিল? এটার পরে বিষয় হচ্ছে, একটা ছেলের সাথে আমার রিলেশন হয়েছিল, বাট রিলেশনটা কি করে হয়েছে আমি সেটাও বলি। সে ছেলেটা একটা হাউজিং এ চাকরি করতো, মানে দারোয়ান হিসাবে যেটাকে বলা হয়, বাট এটাকে আবার সে বলতো যে সেই হাউজিং এর চেয়ে সে একটা কেয়ারটেকার। সো আমি সেই হাউজিং এরই কাজ নিয়েছিলাম। তো আমি তখন এখানে যাওয়ার পরে সেই ছেলেটা এখানে প্রায় 2 মাসের মতন অথবা 3 মাসের মতো কাজ করতেছি। তো সেই ছেলেটা, আমরা দর্শক আপনাদেরকে তৃতীয় পর্বে আসলে এই রুমা আপু যে তার সম্পর্কটা কিভাবে মানে জড়ালেন এবং এখন এই মুহূর্তে কি অবস্থানে রয়েছে সেসব বিষয় নিয়ে থাকবে আমাদের তৃতীয় প্রতিবেদনে। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমরা তৃতীয় প্রতিবেদনে আসলে রুমা আপুর জীবনে কি ঘটেছিল সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।